সন্ত্রাসবাদী হামলা হয়েছে, তার প্রতিবাদে আজকে আমাদের প্রতিবাদ সভা। রাজ্যের 26,000 চাকরি বাতিল হয়েছে। এই বাতিল হওয়া 26,000 বাতিল হতো না, 8-10,000 যে দুর্নীতি করেছে তাদেরকে ছেটে ফেলে দিলে আপনার আমার বাড়ির যারা আছেন তারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছেন, তাদেরটা বাতিল হতো না। আর কি, কেন্দ্রের সরকারের নিয়ে আসা ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের জন্য এখানে একটা প্রতিবাদ সভা। আমার আগের বক্তারা অনেক বক্তব্য দিয়েছে, পেহেলগাঁওয়ে টেরর অ্যাটাক নিয়ে অনেক কথা বলেছি, আজকেও গুটি কয়েক কথা বলবো। আমার দেশের সেনারা জবাব দিয়েছে, পাকিস্তানের মাটিতে ঢুকে তাদেরকে যোগ্য জবাব দিয়ে এসেছে। তাই সেনাদেরকে আমরা কুর্নিশ জানাই, স্যালুট জানাই, কিন্তু গুটি কয়েক কথা থেকে যায়। কারণ এই গুটি কয়েক কথাগুলো না প্রশ্ন তুললে তাহলে হয়তো আগামী দিনেও এই ধরনের কিছু ঘটনা ঘটে যাবে, সিম্প্যাথি নিয়ে ভোটে উতরানোর চেষ্টা করবে। কি কথা? কাশ্মীরে যে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হলো, যে কাশ্মীরের মতো জায়গাতে প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেখানে কিভাবে 300 কিলোমিটার দূর থেকে প্রায় পাকিস্তান বর্ডার থেকে পাকিস্তান থেকে এসে একটা পার্কের মধ্যে ঢুকে পার্কের গেট লাগিয়ে মানুষগুলোকে দেখে দেখে খুন করলো তার ধর্ম জেনে, এত সময় পেল কিভাবে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যারা হাতিয়ার নিয়ে এসেছিল, অস্ত্র নিয়ে এসেছিল, ছোট কেউ বন্দুক আনেনি, সব বড় বড় বন্দুক নিয়ে এসেছে, তাহলে ওইখানে আনলো কিভাবে? আপনাদের মধ্যে যদি কেউ কাশ্মীরে যেয়ে থাকেন, ঘুরে এসে থাকেন, বা কাশ্মীরে ব্যবসা বাণিজ্যের জন্য গিয়ে থাকেন, জিজ্ঞাসা করুন কাশ্মীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গাড়ি দাঁড় করিয়ে চেকিং হয়, এমন কোনো গাড়ি নাই যে সেই গাড়ি চেক হয় না। তাহলে এটা কিভাবে হলো? 300 কিলোমিটার দূর থেকে অস্ত্র নিয়ে চলে আসলো, তাদের চেক করলো না কেন? প্রশ্ন থেকে যাচ্ছে। আর কি প্রশ্ন থাকছে? আপনারা জানেন এই বর্বরচিত হামলাতে পশ্চিমবাংলার 3 জনকে শহীদ করেছে, খুন করেছে। তাদের মধ্যে একজন হচ্ছে, 2 জন কলকাতার, একজন হচ্ছে পুরুলিয়ার। কলকাতার একজন সমীর গুহ নামে সাহেব, তাকেও খুন করেছে, তাকে শহীদ করেছে। তার বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে গিয়ে কিছু জিজ্ঞাসা করেছিলাম, জিজ্ঞাসা করতে করতে কিছু কথা পেয়েছি। তার মধ্যে একটা কথা, যে ওখানে প্রায় 12 থেকে 14,000 পর্যটক ছিল ওখানে। তাহলে যেখানে 12 থেকে 14,000 মানুষ আছে, সেখানে কেন নিরাপত্তা রক্ষী ছিল না? আর একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন থেকে যাচ্ছে, যে জঙ্গিরা ঢুকে হত্যালীলা চালালো, খুন করলো, তার প্রায় 2 ঘন্টা পরে ফোর্স বা আধিকারিকরা আসলো তাদেরকে উদ্ধার করতে। তাহলে এই 2 ঘন্টা কোথায় ছিল? এই প্রশ্ন থেকে যাচ্ছে। যখনই আপনি এই প্রশ্ন করতে চাইবেন, তখন আপনাকে হয় দেশদ্রোহী বলে দেবে, ভারত বিরোধী বলে দেবে, যা ইচ্ছা সার্টিফিকেট দিয়ে দেবে। কিন্তু প্রশ্ন করতে হবে মোদিজিকে, প্রশ্ন করবে ভারতবর্ষ, প্রশ্ন করতে হবে কেন্দ্র সরকারকে, ভারতবর্ষের নাগরিককে প্রশ্ন করতে হবে, যে আপনি বলুন যে 2 ঘন্টা পরে কেন আমাদের ওখানে ফোর্স গেল? হয় ফোর্স যেতে লেট করেছে, না হলে ফোর্সের কাছে খবর পৌঁছায়নি, না হলে ফোর্সকে আটকে দেওয়া হয়েছিল। এই তদন্ত করে আসল কাহিনীটা কি আমাদের সামনে নিয়ে আসতে হবে। এই প্রশ্নটা তুলতে হবে। এই প্রশ্ন না তুললে দেখবেন এই ঘটনা চাপা পড়ে যাবে। 26টা মানুষ খুন করে দিয়ে, 27টা মানুষকে খুন করে দিয়ে চলে গেল। আগামী দিনে আবার হয়তো দুর্ঘটনা ঘটাতে পারে। তাই প্রশ্ন তুলতে হবে। আপনার এলাকার একজন বিধায়ক আছে, মমতা ব্যানার্জি কত লাইসেন্স দিয়ে রেখে দিয়েছে, তুমি যত বাজে বাজে কথা বলতে পারবে, সামনেবারের সিটটা তোমাকে বিজেপির মধ্যে থাকলেও আমরা জিতিয়ে দেব। আমার কল রেকর্ড হচ্ছে। আপনার এলাকার বিধায়ককে জিজ্ঞাসা করবেন যে তোমরা বলো যে মোদিজি ভারতবর্ষ
হিন্দু ধর্ম দেখে দেখে খুন করেছে? বলতে পারবেন? একটাই ঘটনা, সেটা কাশ্মীরে পেহেলগাঁওতে। তাহলে প্রশ্ন করুন আপনার এলাকার বিধায়ককে, তাকে উত্তর দিতে হবে। আপনারা বলছেন হৃদয় সিন্ধু, হৃদয় সম্রাট মোদিজি, তাহলে মোদিজির আমলে হিন্দুদেরকে দেখে দেখে কেন খুন হতে হলো, এর জবাবটা আপনাকে আগে দিতে হবে। হিন্দুদের রক্ষা করবার কথা বলেছো তো ভাই, তাহলে হিন্দুদেরকে দেখে দেখে খুন করার সময় পেল কি করে? অতক্ষণ কেন অমিত শাহর পুলিশ, কেন সেন্ট্রাল ফোর্স ওখানে পৌঁছালো না? এর জবাবটাও কিন্তু ওন্দার বিধায়কের কাছ থেকে নিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। উনি অনেক কথা বলেন, অনেক নাকি জমি জায়গা বিক্রি করবে না, হ্যান করবে না বলছে, কিছু তো করতে পারেনি। আরে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে তো ওনারা যুক্ত। সেন্ট্রাল গভর্নমেন্ট যে রাজ্যটা, যে যারা দেশ চালাচ্ছে যেই দল, উনিও সেই দলের বিধায়ক। আমি ধরছি রাজ্য সরকার তাকে কিছু দেয়নি, কেন একটা কেন্দ্রের ফান্ড নিয়েছে পুলিশ ওন্দাতে একটা হসপিটাল করতে পারে না? কি ভাই, বাঁকুড়া জেলাতে একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি করতে পারে না? তাতে ব্যর্থ হয়েছে, এরা কড়া থেকে ব্যর্থ হয়েছে। ওই ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য হিন্দু মুসলমানের খেলা খেলতে চাইছে। কিন্তু আপনারা বলুন, এই ওন্দার মানুষের ট্রিটমেন্টের প্রয়োজন হলে সে হিন্দু হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলমান হতে পারে, যারই অসুস্থ হলে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হলে ছুটে যেতে কোথাও হচ্ছে কলকাতাতে। তাহলে এই তো হিন্দুর ভালো করতে এসেছে, অন্তত একটা হসপিটাল করুক, অন্তত সেখানে বলুক হিন্দুরাই ট্রিটমেন্ট পাবে। সেটাও করতে পারেনি। এই ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য হিন্দু মুসলমান খেলার চেষ্টা করছে। তাই অনুরোধ করছি আপনাদের কাছে, এদের ফাঁদে পা দেবেন না। এরা এদের ক্ষমতায় টিকে থাকার জন্য বা ক্ষমতার মসনদে যাওয়ার জন্য হিন্দু মুসলমান খেলার চেষ্টা করছে। আমাদেরকে সজাগ সতর্ক হতে হবে। হিন্দু মুসলমান নির্বিশেষে, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে আওয়াজ তুলতে হবে। শিক্ষার অধিকার চাই, স্বাস্থ্যের অধিকার চাই, আমার মৌলিক অধিকার আমাকে বুঝিয়ে দিতে হবে। তোমরা ধর্ম ধর্ম করো, আর যা ইচ্ছা তোমরা করতে চাও, আমার অধিকার আমাকে বুঝিয়ে দিতে হবে। তাই পেহেলগাঁওয়ে অ্যাটাক নিয়ে মোদিজি আর কথা বলছেন না, সম্ভবত আজকে রাত 8টায় আসবে লাইভে। আমাদের প্রশ্ন করতে হবে, ভাই এই যারা কথা বলছে চুপ করো তো, তোমরা চুপ করো। মোদিজি বলছে হিন্দুকে রক্ষা করব, আমি ধরে নিলাম তাই করো। তাহলে মোদিজি থাকার পরেও কাশ্মীরে আসলো, হিন্দুদেরকে দেখে দেখে খুন করলো, তাহলে রক্ষা করতে পারলো না? ব্যর্থ হলো মোদিজি? এ বলুন, ব্যর্থ প্রধানমন্ত্রী রক্ষা করতে পারলো। বরঞ্চ তার পরিবর্তে ঝন্টু আলী শেখ আমার কেন হিন্দু ভাইদেরকে বেছে বেছে খুন করেছে, খুনের বর্ণনা নেওয়ার জন্য নিজের জীবনকে কুরবানি দিয়ে দিল, যেটা মোদিজিরা পারলো না। পেরেছে? আপনার এলাকার বিধায়ক অনেক হই হই করছেন, বলুন না চলুন যেতে, AK-47 ধরিয়ে দিচ্ছি, পাকিস্তানে গিয়ে 4টে দাঁড় করে চালিয়ে দিয়ে আসবে, যাবে? বলে ও আমার দ্বারা হবে না ভাই। আর আমাকে বলুক ভারত সরকার, এই হাজার হাজার মানুষকে বলুক ভারত সরকার, আমরা প্রস্তুত আছি পাকিস্তানের জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে দিয়ে আসার জন্য। শুধু ভোট নেওয়ার জন্য হই হই করবে, হিন্দু ভাইদেরকে বোকা বানাবে। আমি অনুরোধ করব, হিন্দু মুসলমানের রাজনৈতিক লড়াই আপনারা পড়বেন না। আপনাদের ডেভেলপমেন্টের কথা হোক। এই আজকে আমরা বসে আছি, এই কি উপরডাঙ্গা হাই স্কুল, আপনারা অবাক হবেন, তথ্য বলছি। এখানকার ছেলেরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কতজন? 80 জন। পাস করেছে কতজন জানেন? 16 জন। আমার তো মনে হয় বাকি যে 64 জন আছে তাকে ফুল মিষ্টি নিয়ে গিয়ে দেখা করা দরকার, আজকের ডেটে ফেল হয়ে যাচ্ছে। কিন্তু এটা ভাববেন, কেন একটা হাই স্কুলের ক্লাস কটা থাকে? 5 থেকে 12। এটা কি উচ্চ মাধ্যমিক না মাধ্যমিক? মাধ্যমিক। তাহলে কম করে 5টা ক্লাস। টোটাল শিক্ষক কত জানেন আপনাদের স্কুলে? 5 জন। ও 3 জন, আরো 2 জন। তাহলে বলুন, তাহলে 5টা ক্লাস হয় না একসাথে? তো এই অবস্থা, 550 জন ছেলে মেয়ে পড়াশোনা করছে, মাত্র 3 জন টিচার দিয়ে হচ্ছে। এটা প্রশ্ন করুন না আপনারা। হাইয়েস্ট নাম্বার পেয়েছে 238 স্কুল থেকে, অন্যান্য স্কুলের লোয়েস্ট নাম্বার হচ্ছে 450।
আর আপনাদের হাইয়েস্ট হচ্ছে 238, আর আপনাদের লোয়েস্ট হচ্ছে না, সরি, যে থার্ড র্যাঙ্ক করেছে 193, 193 মার্কস পেয়েছে। মানে বুঝতে পেরেছেন? তাহলে ধ্বংস কারা হচ্ছে? কার বাড়ির ছেলেটা হচ্ছে? আপনার বাড়ির ছেলেটা। এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। ধ্বংস আপনার বাড়ির ছেলেটা হচ্ছে, আপনার বাড়ির মেয়েটি ধ্বংস হচ্ছে। তার পড়ালেখা এখান থেকে শেষ করছে কে? রাজ্য সরকার, যে আপনাকে জ্ঞান দিচ্ছে না। ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লি যাও, তার কথা আপনি মানবেন কি মানবেন না আপনার ব্যাপার, কিন্তু সে হাতে করে আপনার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস করছে, আপনার বাড়ির মেয়ের ভবিষ্যৎটাকে ধ্বংস করছে। তাই সময়ে তাকে জবাব দিতে হবে যে আমার ভোট নিয়ে তুমি ক্ষমতার মসনদে আছো, আমার ভোটের জন্য তুমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছো, আমার ভোটের জন্য তোমরা শাসক দলের ভূমিকা পালন করছো, আর আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ তুমি খারাপ করছো। স্কুলে টিচার দিচ্ছ না, কোয়ালিটি অফ এডুকেশন এখানে প্রোভাইড হচ্ছে না। 80টা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিলে মাত্র 16টি ছেলে পাস করছে। তাহলে এখানকার শিক্ষা ব্যবস্থা কোন ধ্বংসতে পাঠিয়ে দিচ্ছ? কিন্তু বাঁকুড়া জেলার শিক্ষা ব্যবস্থা, বাঁকুড়া জেলার পার্সেন্টেজ অন্য অন্য জেলার থেকে অনেক এগিয়ে থাকার পরেও কেন এই পুলিশের এই প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েরা পাস করতে পারবে না? এর দায় তো রাজ্য সরকারকে নিতে হবে। তাই এর উত্তর কিন্তু আগামী দিনে রাজনৈতিকভাবে আপনাকে দিতে হবে। যদি না রাজনৈতিকভাবে দিতে পারেন, তাহলে আগামী দিনে দেখবেন এত বড় স্কুল থাকলেও 3টে টিচার আছে, তখন আর টিচার পাবেন না। এটা মাথায় রাখবেন। আমি অবাক হয়ে যাচ্ছি, এত বড় স্কুল, 3টে টিচার। ক্ষতিটা কার? মমতা ব্যানার্জির হচ্ছে, এই অভিষেক ব্যানার্জির হচ্ছে, এই এখানে কি চক্রবর্তী আছে, অরূপ চক্রবর্তী নাকি, অরূপ চক্রবর্তী সাহেবের হচ্ছে। ও সব ওদের ছেলে মেয়েদের সব প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, বাইরে পড়াচ্ছে, লন্ডনে, আমেরিকাতে, ফ্রান্সে, জার্মানিতে, জাপানে পড়াচ্ছে। আর আপনাদের ছেলে মেয়েদেরকে লাঠিয়াল বানাবার জন্য স্কুলগুলো থাকলেও তালা বন্ধ করে দিচ্ছে, অর্থাৎ টিচার দিচ্ছে না। কেন? আপনার ছেলে মেয়েরা যখন শিক্ষিত হয়ে যাবে, কোথায় যাবে? কলকাতায় যাবে পড়াশোনা করতে, আরো বেশি পড়াশোনা করব। পার্শ্ববর্তী রাজ্যে চলে যাবে, দিল্লি চলে যাবে, বিদেশে চলে যাবে। তাহলে আপনার ছেলেগুলো লাঠিয়াল হবে, ভোটের জন্য মারামারি করবে, খুন করবে, করবে না? তাহলে অরূপ চক্রবর্তীকে জিতাবে কে? সৌমিত্র খাঁদের হয়ে লড়াই করবে কে? শুভেন্দু অধিকারীদের হয়ে লড়াই করবে কে? মমতা ব্যানার্জির হয়ে মারামারি করবে কে? অভিষেক ব্যানার্জির হয়ে বুথ দখলটা করবে কে? যদি আপনার ছেলেগুলো শিক্ষিত হয়ে যায়, আপনার মেয়েগুলো যদি শিক্ষিত হয়ে যায়, তাহলে এদের হয়ে চাটুকারি তার করবে না, নিজের বিবেক বুদ্ধি দিয়ে চলবে। সেটাই বন্ধ করার জন্য কি করছে? স্কুল তো আর এখানে তুলে নিয়ে চলে যেতে পারবে না, শিক্ষকগুলো না দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। আপনাদের আওয়াজ তুলতে হবে যে প্রতিষ্ঠানে শিক্ষক চাই। ভোট যখন আসবে আগে বলবেন আগে শিক্ষক দাও, তারপরে ভোট চাইতে আসবে। পারবেন তো ভাই? আর এবারে আপনারা শপথ করে নিন, শপথ করে নিন। সামনে যে নির্বাচন আসছে, আপনাদের চিন্তায় আছেন আপনারা ওয়াকফ সম্পত্তি লুট করে নেবে বলছে। ওয়াকফ আপনার বাপ দাদুর কবরস্থান, মাদ্রাসা, মসজিদ যদি লুট হয়ে যায়, বিহাত হয়ে যায়, এর হাত থেকে বাঁচার জন্য আপনারা চিন্তিত তো নাকি ভাই? আচ্ছা, ওয়াকফ নিয়ে কিছু কথা বলতে চাই, কারা শুনতে ইচ্ছুক এটা বলুন তো। মায়েরা শুনবে না? যারা ওপরে যারা আছে দেখবে সাবধানে থাকবে। যে আপনারা সবাই শুনতে ইচ্ছুক তো হাতটা তুলে রাখুন। আপনারা শুনতে ইচ্ছুক তো যে আমরা কেন ওয়াকফ সংশোধনী আইন মানছি না? শুনতে ইচ্ছুক তো ভাই? তার আগে একটা জিনিস বলুন, যে হাতটা তুলে রাখবেন ভাই, বেঈমানি করবেন না, আমি আমার হয়ে ভোট চাইবো না। কিন্তু আমি আপনাদের কাছে একটা প্রশ্ন, হাত তুলে রাখবেন যে আপনারা এই দুর্দিনে যাদেরকে ভেবেছিলেন আপনার পাশে থাকবে, আপনার ওয়াকফে নিয়ে কথা বলবে, আপনার মিটিং মিছিল করবে, সে আপনাকে দিল্লি যাওয়ার নিদান দিচ্ছে। 2026 সালে অন্তত অনুরোধ করছি, এই হাতটা যেন না জোরে পদ্ম ফুলের দিকে যায়। হবে তো ভাই? হবে তো ভাই? তা বুঝিয়ে দেবো তো। আমাকে ভোট দেবেন না দেবেন আপনাদের ব্যাপার, খাম চিহ্নে ভোট দেবেন না দেবেন আপনাদের ব্যাপার, হাতটা নামান। কিন্তু অনুরোধ আপনার কাছে, পদ্ম ফুলে তো দেওয়ার কোনো প্রশ্নই আসছে না, থাকে কি জোড়া ফুল, ওটাতে যাবে না তো ভাই? জবাব দেবেন তো ভাই? আমি বলছি না যে ওই জোড়া ফুলে না দিয়ে আমাকে দাও, ওটা বলছি না। যেখানে ইচ্ছা ভালো লাগবে দেখবেন, যদি আমাকে না ভালো লাগে নোটা আছে নোটাটা দেবেন, কিন্তু মমতা ব্যানার্জিকে একবার শিক্ষা দিয়ে দেবেন যে তুমি আমার আগে ভোট ছাড়া ক্ষমতার মসনদে বসতে পারবে না। সময় এসেছে শিক্ষা দেওয়ার। আপনি অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, বন্ধু আসল কে ভাই? আসল বন্ধুটা কে?
যে বিপদে বাসে থাকবে। বিপদ এখন আপনার মাদ্রাসার উপরে এসে ঘুরেছে, আপনার মসজিদের উপরে, আপনার কবরস্থানে, আপনার গীতগাতে কেড়ে নেওয়ার একটা অপচেষ্টা চলছে। এখন তো প্রকৃত বন্ধু যে আমার পাশে থাকবে, কাঁধে হাত দিয়ে বলবে চিন্তা করো না, আমি আছি, তুমি লড়াই করে যাও, তোমাকে আমি প্রোটেক্ট করব, সেটা করেছে। তার পরিবর্তে কি বলছে, কি বলছে ও তার পরিবর্তে? যে দিল্লির বিষয়, দিল্লি গিয়ে আন্দোলন করো। 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছিল, এটাও তো দিল্লির বিষয় ছিল। এখানে প্রতিবাদ মিছিল তৃণমূল করেনি? হ্যাঁ, ইডি সিবিআই এসে একটা পুলিশ কর্তাকে অ্যারেস্ট করতে চেয়েছিল, এখানে ধর্নায় বসেনি। তাহলে সিবিআই কোথা থেকে এসেছিল? সিবিআই কোথা থেকে এসেছিল? তাই দিল্লিতে গিয়ে করেনি। তাই সময় এসেছে বছর, এবার 2026 সাল আসছে, ভোট চাইতে আসলে বলবে চলে যাও দিল্লিতে গিয়ে ভোটটা দাও। হবে তো ভাই? হবে তো? জবাব দিতে হবে। এবার আপনাদেরকে আমি গুটি কয়েক কথা বলবো। কেন এই ওয়াকফ সংশোধনী আইনের আমরা বিরোধিতা করছি, এটা জানা দরকার। জানা দরকার তো। প্রথম বলি, এই আইনটা দেখিয়ে এই ওন্দার বিধায়কেরা ভোটে আর জিততে পারবে না। ও মা, হিন্দু ভালুসরা ওকে বুঝে নিয়েছে, এই ভকাশ ও বুঝে নিয়েছে, বিজেপি ভকাশ। বিজেপি আর তৃণমূল আলাদা নয়। কেন বিজেপিকে ভোট দিয়েছিল? বিজেপি একটা বড় দল, তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচবো বলে, তাই তো নাকি? হিন্দুরা এই জন্যই ভোট দিয়েছিল। এখন কি হিন্দুদের লাভ করতে পারছে? বরঞ্চ হিন্দুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিজেপি তৃণমূল হাত মিলিয়ে তৃণমূলকে বাঁচিয়ে দিচ্ছে। তো ভয় পাচ্ছে এবার হারবে, ওই জন্য হিন্দু মুসলমান খেলা খেলতে চাইছে। যাক, এরা কি করছে? একটা মিথ্যা, ফোনটা রাখো তো, কারো একটা মিথ্যা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করছে। কি মিথ্যা করছে? ওয়াকফ বোর্ড নাকি যেই সম্পত্তির ওপরই হাত দেবে, যে সম্পত্তির ওপরই হাত দেবে সেই সম্পত্তিটাই নাকি ওয়াকফের হয়ে যাবে। এইরকম ভাবে একটা মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। কেমন ভাবে? বিশেষ করে আমার হিন্দু ভাইদের কাছে যে কি বলছে, তোর বাড়িতে যদি ওয়াকফ বোর্ড একটা ঝান্ডা লাগিয়ে দেয়, ওটা নাকি ওয়াকফের হয়ে যাবে। তোর মন্দিরটা তুলসী তলা আছে, তুলসী তলাতে যদি একটা ওয়াকফ বোর্ড ঝান্ডা লাগিয়ে দেয়, ওটা নাকি ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। এই বলে আমার হিন্দু ভাইদেরকে একটু ভয় পাইয়ে দিচ্ছে। আচ্ছা, আপনি বলুন, এরকম আইন থাকতে পারে? মনে হয় এরকম আইন থাকতে পারে? কিন্তু আমার হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর জন্য এ কথা বলছে। এটাকে আগে আপনাকে ক্লিয়ার করতে চাই, শুনবেন ভাই? এনার্জি আছে তো? এই যারা দূরে আছেন, এনার্জি আছে ভাই? এনার্জি আছে তো? এটা শোনা দরকার। কেন আমরা ওয়াকফের বিরোধিতা করছি? আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে, মাঠে ময়দানে আন্দোলন করব। কোন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আমাদের আন্দোলনকে আটকাতে পারবে না, এবং আইনি লড়াই আমরা কোর্টে গিয়ে করব। আমার প্রত্যেক দিন এখন প্রোগ্রাম আছে, কম বেশি থাকলে আমার আন্দোলনকে আটকাতে বলবেন। এখানে কে তৃণমূলের নেতা আছে তাকে বলে দেবেন, যা মমতা ব্যানার্জিকে বলে দে এরপরের যে প্রোগ্রামটা আছে বাদুড়িয়ায় করব, ক্যানিংয়ে করব, হাওড়া জেলায় করব, হুগলি জেলায় করব, মুর্শিদাবাদে করব, মালদাতে করব, আমডাঙ্গাতে করব, বিভিন্ন জায়গায় অলিতে গলিতে আমি ওয়াকফ নিয়ে আন্দোলন করব। ক্ষমতা থাকলে মমতা ব্যানার্জিকে বলে দিতে বলো আমাদের আন্দোলন বন্ধ করে দিতে। আমি আন্দোলন করছি, ও আমাকে ডাইরেকশন দিতে পারে না। উনি প্রজা নাকি? বলবে আমাকে শুনে নিতে হবে। আমরা সবাই রাজা এই রাজা দেশে। হ্যাঁ, আন্দোলনটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়াতে হতে হবে। হিংসা দিয়ে কোনোদিন কোনো জিনিসের সমাধান হয় না। যাক, হিন্দু ভাইদেরকে কি বোঝাচ্ছে? ওয়াকফ বোর্ড যেখানে ঝান্ডা লাগাবে সেটা ওয়াকফের হয়ে যাবে। হিন্দু ভাইরা একটু ভয় পেয়ে যে তাহলে বলছে ঠিকই করছে মোদিকে না ভালো লাগলেও বলছে তাহলে এক্ষেত্রে ঠিকই করছে। কিন্তু এই ধরনের আইন আছে কি? সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আমি আপনাদের বলে যাই, যদি আইন থাকতো, ধরে নিলাম আইন আছে, আচ্ছা আমার 2 বিঘা জায়গা আছে, আমি আমার জায়গা উদ্ধার করতে পারছি না, কিন্তু আমার এত পাওয়ার, যারখানে যেটা বলবো আমার জায়গা সেটাই আমার হয়ে যাবে, এটা হতে পারে? পশ্চিমবাংলায় এই মুহূর্তে প্রায় ৭৬,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি উদ্ধার করতে পারেনি ওয়াকফ বোর্ড। এত ক্ষমতাশালী, যেখানে দাঁড়াবে সেটা ওর হয়ে যাবে, কিন্তু ওর নিজের জায়গাও বোর্ড উদ্ধার করতে পারছেন না। তাহলে আমার হিন্দু ভাইয়ের জায়গা, মুসলমান ভাইয়ের জায়গা নিয়ে নিতে পারবে? আমি আমার নিজের জায়গা উদ্ধার করতে পারছি না, অন্যের জায়গা কিভাবে নেব? আমি আমার জায়গা উদ্ধার করার জন্য আমি কোর্টে যাচ্ছি। আমি ট্রাইব্যুনালে গিয়ে কি বলছি? মাই লর্ড, আমার ওইখানে ওই ওন্দা বাজারের গায়ে যে আমার 3 বিঘা ওয়াকফ সম্পত্তিটা আছে, বেহাত হয়ে গেছে, তুমি একটু বর্ডার করে দাও যাতে আমি নিতে পারি। আমার
ওখানে না পারলে আমি ছুটে কোথায় যাচ্ছি? ওয়াকফ বোর্ড, কলকাতা হাইকোর্টে যাচ্ছি। হাইকোর্টে গিয়ে বিচারপতিদেরকে বলছি যে আমার ওই ওন্দাতে 3 বিঘা জায়গাটা আছে, আমি উদ্ধার করতে পারছি না, বেদখল হয়ে আছে, আপনি একটু অর্ডার করে দিন। ওখানে না হলে আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি। সুপ্রিম কোর্টে গিয়ে কি বলছি বিচারপতিকে, যে আমার ওইখানে ওয়াকফ সম্পত্তি আছে, আমি উদ্ধার করতে পারছি না, আমাকে একটু অর্ডার করুন যাতে আমি উদ্ধার করতে পারি। এর হাত পা বাঁধা, নিজের জায়গায় উদ্ধার করতে পারছে না, আবার একে বলছে নাকি যার জায়গায় গিয়ে দাঁড়াবে তার হয়ে যাবে। এটা সম্পূর্ণ বিজেপির মিথ্যাচার, অনৈতিকভাবে, অন্যায়ভাবে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি, ঐক্য নষ্ট করার চেষ্টা কারা করছে? এই ওন্দার বিধায়করা, এই সৌমিত্র খায়েরা, এই শুভেন্দু অধিকারীরা, এই দিলীপ ঘোষেরা, আর এদেরকে বলার জায়গা এই মমতা ব্যানার্জিরা করে দিচ্ছে। তাই সময় এসেছে বাংলা থেকে সৌমিত্র অধিকারীদেরকে যেমন তাড়াতে হবে, মমতা ব্যানার্জিদেরকেও তাড়াতে হবে। অর্থাৎ এই বিজেপি তৃণমূলকে বাংলা ছাড়া করতে হবে। এরা বাংলায় থাকলে মানুষে মানুষে বিভেদ লাগিয়ে দেবে। এরা বাংলায় থাকলে হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি ছিল সেটা নষ্ট করে দেবে। এরা বাংলায় থাকলে একে অপরে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যে বসবাস করছি সেটাকে ধ্বংস এরা করে দেবে। তাই এদেরকে 2026 সময় এসেছে, বাংলা থেকে এই তৃণমূল বিজেপিকে উচ্ছেদ করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। হবে তো ভাই? এরা এরকম ভাবে মিথ্যাচার। আমরা এর বিরোধিতা করার কারণ হচ্ছে ওয়াকফে নাকি সংশোধনীতে মোদিজি নাকি আপনার গরিব মুসলমানদের উপকার করবে। ভালো কথা, মোদি মুসলমানদের উপকার করবে মানে বুঝতে পেরেছেন? আমি তো অবাক হয়ে গেছিলাম গো যখন শুনেছি মোদি মুসলমানদের উপকার করবে। তাহলে কিভাবে উপকার করবে একটু ভালো করে দেখতে হবে, কারণ মোদি হিন্দু গরিবের উপকার করেনি, আরে মুসলমানের উপকার করবে। মোদি আদিবাসী গরিব আদিবাসী দলিতদের উপকার করেনি, মোদি আর নাকি মুসলমানের উপকার করবে। আমি অবাক হয়ে গেছিলাম শুনে। আমি আইনটা পড়ে দেখলাম, ওরে বাবা, এই তো হাতির দাঁত, দেখাচ্ছে এক আর খাচ্ছে আলাদা। আইন পড়ে দেখলাম কি, নতুন যে আইনটা করেছে 2025 সালে, সে আইনে বলা হয়েছে যে ওয়াকফ নিয়ে কেউ দুর্নীতি করলে, দুর্নীতি প্রমাণিত হলে 6 মাস জেল হবে। কিন্তু 1995 সালে যে প্রিন্সিপাল অ্যাক্ট ছিল, ওয়াকফের আইন ছিল, সেই আইনে বলা ছিল ওয়াকফ নিয়ে কেউ দুর্নীতি করলে 2 বছর পর্যন্ত তার জেল হবে। তাহলে মোদি উপকার করলো না অপকার করলো? আপনার টোটাল মুসলমানের ক্ষতি করলো না? মোদি যদি মুসলমানের ভালো চাইতো তাহলে বলতো, এই ওয়াকফ সম্পত্তির দিকে কেউ তাকালে, ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে তাহলে 12 বছর কিন্তু জেল করে দেবো। তাহলে তো আমরা বলতাম ওই তোমার এলাকার ওন্দার বিধায়কের নামে প্রয়োজনে জয়ধ্বনি দিয়ে চলে যেতাম, তাই না? এরা এই আইন করেনি, এরা আরো জেলটা কমিয়ে দিয়েছে। ওয়াকফ সম্পত্তি প্রত্যেকটা যে স্টেট থেকে যে সম্পত্তি আছে, সেই সম্পত্তি থেকে যে ইনকাম হয়, ওয়াকফ বোর্ড প্রতি বছরে 7% পায়। 100 টাকা ইনকাম করলে 7 টাকা ওয়াকফ বোর্ডকে দিতে হয়। ওই 7 টাকা করে করে জমিয়ে ওয়াকফ বোর্ড কি করে, গরিব মুসলমান মেয়েদের বিবাহের জন্য সহযোগিতা করে। মুসলিম ছেলে মেয়ে থেকে শুরু করে যারা আর্থিকভাবে দুর্বল তাদের পড়াশোনার জন্য স্কলারশিপ সহযোগিতা করে, এই ধরনের সামাজিক কাজ করে। তাহলে এই টাকাটা যত ওয়াকফ বোর্ডে বেশি ঢুকবে, ওয়াকফ বোর্ড তত সামাজিক কাজ বেশি করবে। এখন আমরা কি দেখছি, মোদিজি ওয়াকফ বোর্ড তথা মুসলমানের ভালো চাইতে গিয়ে ওই 7%টা কমিয়ে 5% করে দিয়েছে। তাহলে ওয়াকফ বোর্ড শক্তিশালী হবে না দুর্বল হবে? আরো টাকা উঠতে কম গেলেই তো দুর্বল হবে। তো ওয়াকফ, মোদিজি যদি মুসলমান মায়েদের ভালো চাইতো, মুসলমান বিধবা মেয়েদের ভালো চাইতো, মুসলমান গরিবের ভালো চাইতো, তাহলে তো মোদিজি অর্ডার করতো, আইন তৈরি করতো যে 7% নয়, ওটা বাড়িয়ে 14%, 14% রেভিনিউ দিতে হবে। ওয়াকফ বোর্ড শক্তিশালী হবে, ওয়াকফ বোর্ডের কাছে বেশি টাকা যাবে, ওই টাকা দিয়ে মুসলিম সমাজের ছেলে মেয়েদের উন্নতি করবে। তা করলো না। আমরা এর বিরোধিতা করছি। আমরা কেন এর বিরোধিতা করছি একটু জানা দরকার। আপনারা একটা আমাদের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা খেলা খেলতে চাইছে মোদিজি সুকৌশলে। তার আগে আপনাদের একটু ভেঙে দেওয়ার চেষ্টা করি। ওয়াকফ বোর্ডের প্রিন্সিপাল অ্যাক্ট 1995 এর 107 নম্বর সেকশনে বলা ছিল আপনার লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয়। লিমিটেশন অ্যাক্ট কি? ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963, 1963 সালে ভারতবর্ষে একটা আইন তৈরি হয়েছে, ফাইনাল আইন। সেটা কি? লিমিটেশন অ্যাক্ট। অনেক কিছু আছে, তার মধ্যে একটা পয়েন্ট আছে, কারো সম্পত্তির ওপরে, ধরুন না, এটা তো স্কুল, এটা বাদ দিচ্ছি,
আমি যে আসছি, এই যে সামনে একটা বাড়ি আছে, বাড়ির সামনে উঠোন আছে, তো এই উঠোনের যদি কেউ 12 বছর ধরে বসবাস করে, খাতাই কলমে মালিক না হলেও ও কিন্তু একটা অংশের মালিক হয়ে গেল, অর্থাৎ সত্তার সে মালিক হয়ে গেল। এটা হচ্ছে লিমিটেশন অ্যাক্ট। মানে আপনার জমি আছে, জমির ধারে আমি একটা কুঁড়ে ঘর করে বসে গেছি, আজ উঠবো কাল উঠবো এই করতে করতে 12 বছর যদি আমি থেকে যাই ওখানে, আপনি কিন্তু আমাকে একদম উচ্ছেদ ওখান থেকে করতে পারবেন না। আমি ওই সত্তার মালিক হয়ে গেলাম। কাগজ আমার না থাকলেও আমি কিন্তু সত্তার মালিক হয়ে গেলাম, কাগজ আপনার নামে থাকতে পারে। তো এইটা এতদিন ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। অর্থাৎ 12 বছর কেন, 22 বছর কেন, 200 বছরও যদি কেউ ওয়াকফ সম্পত্তির উপরে বসবাস করে, তাকে যখন ইচ্ছা চাইলে ওয়াকফ বোর্ড তুলে দিতে পারত। মোদি আসার পরে ওই আইনটাকে মুছিয়ে দিল। তাহলে মোদি আপনার ভালো করলো? তো ফেতনা লাগাবে জায়গা ওয়াকফ বোর্ডে জায়গাতে। কেউ 2 দিন বসে বলবে আমি 12 বছর আছি, কেউ 6 মাস বসে বলবে আমি 12 বছর আছি। তাহলে এসে ওয়াকফ বোর্ডের জায়গা দুর্বল, ওয়াকফ বোর্ড দুর্বল হলো না শক্তিশালী হলো? দুর্বল হলো। এবার আপনি বলতে, এবার আমি আপনার চ্যালেঞ্জ আমি করছি না, সুপ্রিম কোর্ট দেখবেন করবে আগামী দিনে চ্যালেঞ্জ, কোন কোন বিষয়গুলো আমরা কেন এর বিরোধিতা করছি। তাহলে লিমিটেশন অ্যাক্টের বিরোধিতা কেন করছি, এটা হচ্ছে করার কারণ, আমাদের এই বাঁকুড়া জেলায় আসছিলাম, বিষ্ণুপুর মন্দির নগরী আছে না ভাই, হ্যাঁ বিখ্যাত জায়গা, আমি ওখানে ঘুরে গিয়েছি, প্রচুর মানুষজন আসে। তো মন্দির নগরীর মন্দির যেগুলো সম্পত্তি আছে, কামারপুর, আমাদের জয়রামবাটি কামারপুর ফেলে এসেছি আমরা, কামারপুকুর, তো ওখানেও মন্দিরের অনেক প্রপার্টি আছে। তো ওই সমস্ত প্রপার্টির মন্দিরের যে সম্পত্তি আছে, সেই সম্পত্তির ক্ষেত্রে আইনটা কি, ওখানেও বলা আছে 12 বছর 2200 বছরকেও যদি কোনো একটা মন্দিরের সম্পত্তির উপরে বসে থাকে, মন্দির যখন ইচ্ছা চাইবে তুলে দিতে পারবে, কোনো কেস কাবারি হবে না, সত্তার সে মালিক হবে না। এতদিন এই আইন হয়ে আসছিল। অর্থাৎ যে কোনো ধর্মীয় সম্পত্তির ওপরে কেউ যদি বসে থাকে, সে লিমিটেশন অ্যাক্ট সে কাজে লাগাতে পারবে না। মোদিজি মুসলমানদের ভালো চাইছে, কিন্তু শুধুমাত্র মুসলিম সম্পত্তির উপরে কেউ যদি বসে থাকে, সে কিন্তু কোর্টে গিয়ে তার জন্য ক্লেম করতে পারবে। মানে অর্থাৎ মুসলমানদের সম্পত্তিতে ঠেলাঠেলি করতে শুরু করিয়ে দিল। গণতান্ত্রিক রাষ্ট্র, সংবিধানের 14 নম্বর আর্টিকেল, 15 নম্বর আর্টিকেল ইকুয়ালিটির কথা বলেছে, সম অধিকারের কথা বলেছে। তাহলে প্রশ্ন যে আপনি কেন এটাকে সরালেন? এর আমরা বিরোধী। আমরা এর বিরোধী কেন আবার করছি? বলছে নতুন করে ওয়াকফ কেউ যদি করতে চায়, 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। এবার বলুন প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা কি? কিন্তু মোদিজি বলে দেয়নি, ওই আইনের মধ্যে বলা নাই সংজ্ঞা তো হবে একটা কিছু, শুধু বলে ছেড়ে দিয়েছে প্র্যাকটিসিং ইসলাম। এবার ধরুন না, এখানে বয়স্ক যারা আছেন, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে, সে ইচ্ছা গেল, বা যে নামাজ পড়ে না, সবার কথা বলছি, নামাজ পড়তে হবে মুসলিম ধর্মের ম্যান্ডেটরি, ইচ্ছা গেল কি ওয়াকফ করবে সম্পত্তি। তাহলে ওয়াকফ করতে গেলে আগে এখন কি ছিল, আমি ওয়াকফ বোর্ডে যাব, ওয়াকফ বোর্ডকে বলবো, ওয়াকফ বোর্ড কাগজপত্র দেখে সার্ভে কমিশনারকে, বিগত দিনে যেটা আইন ছিল, সার্ভে কমিশনারকে দায়িত্ব দেবে, সার্ভে ফার্ভে করো, কাগজপত্র সব ঠিক হয়েছে হওয়ার পরে ডাকবে, ডেকে তারপরে নোটিশ দেবে যে এই জায়গাটা ওয়াকফ হচ্ছে, কারো কোনো অভিযোগ আছে না আছে সব জানার পরে, যখন সব হয়ে যাবে তারপরে একটা এনরোল নাম্বার দিয়ে দেবে, তারপরে ওয়াকফ হতো। এখন আপনাকে প্রথম কি বলছে, আপনি গিয়ে বললেন আমি ওয়াকফ করব সম্পত্তি, বলতে পারেন। তো ওয়াকফ করতে গেলে আপনাকে আগে ধরবে আপনি 5 বছর ইসলামের মধ্যে আছেন না নাই। শুধু কলেমা পড়ে ইসলামের মধ্যে নয়, বলছে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে। এবার প্র্যাকটিসিং ইসলামটা কি ভাই, সংজ্ঞাটা কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমি ধরছি আমার মসজিদের ইমাম সাহেব যে 1 ওয়াক্ত নামাজ কাজা করে নেয়, আমাদের তো হয়ে যায় 1 ওয়াক্ত নামাজ কাজা, তো ইমাম সাহেব গেছে, আর ঘটনাচক্রে ইমাম সাহেবের কপালে দাগ নাই। সবার কি কপালে নামাজ পড়লে দাগ হয় ভাই? হয় না তো। এখানে অনেক হাজি সাহেব আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দাগ নেই, আবার কেউ নতুন নামাজ ধরেছে তার দাগ হয়ে যাও, যেতে পারে। তো ওই অফিসার দেখে বললো কি, তুমি ঠিকঠাক নামাজ পড়ো? বলে হ্যাঁ স্যার আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ইমাম নামাজ পড়াই। বলে না, আমার মিথ্যা মনে হচ্ছে, তোমার কপালে দাগ নাই কেন, তুমি ওয়াকফ করতে পারবে না, চলে যাও। চলে গেল। ঘরে গিয়ে এখন ছিঁড়ি করে দাগ ফাগ করে নিয়ে এসে অফিসারকে বললো এই দেখুন স্যার আমার কপালে দাগ হয়ে গেছে, আমি নামাজ পড়েছি। বললে এবারে রমজান কত দিনে কি কটা রোজা হয়েছে, রমজান মাসটা কটা রোজা হয়েছে? 29টা। ও যদি বলে যে তুমি এইবারে মনে হচ্ছে 25টা রোজা রেখেছো, এবারে তুমি কি করে দান করবে? তুমি 25টা রোজা রেখেছো, 4টে রোজা ছেড়ে দিয়েছো, তাহলে ফরজ কাজ 4টে ছেড়ে দিয়েছো। তুমি তাহলে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে 5 বছর কন্টিনিউ ছিলে না,
তুমি পারবে না, চলে যাও। মানে আপনাকে এবার বলুন, আপনি 29টা রোজা রেখেছে, আমি আর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে? আমি আর সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারবে আমার মা কটা রোজা রেখেছে? এবারে আপনি কটা রোজা রেখেছেন? আমি মুসলমানদের উদাহরণ দিয়ে বলছি, এখানে যারা মুসলমান আছে। তাহলে কি সরকার আপনাকে নতুন করে অফ করতে দিচ্ছে না? অফ করতে দিচ্ছে না শুধু ইসলামিক মাদ্রাসা মসজিদের জন্য নয়, ওয়াকফ দু ধরনের হয়, ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ। একটা আমি সম্পত্তি উৎসর্গ করছি কার জন্য? আল্লাহর রাস্তায়। আর একটা সম্পত্তি আমি আমার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলের জন্য আমি রেখে দিয়ে যাচ্ছি। এই ওয়াকফে আওলাদ মানে কি, ওই সম্পত্তিটা আর বিক্রি করতে পারবে না। অনেকের কি হয় দেখবেন, আমার বাবা আমাকে 4 বিঘে জমি দিয়ে গেছে, আমার 2টো ছেলে, আমি মনে করলাম 2 বিঘে বিক্রি করে একটু বাড়ি বানাই না। তাহলে আমার ছেলে ক বিঘে জমি পেলো? 2 বিঘে জমি পেলো। আমার বাপ 4 বিঘে দিয়ে গেল, আমি 4 বিঘে পেলাম, আমার ছেলে 2 বিঘে। তার আবার একটা করে যদি ছেলে হয়, দুজনের একটা করে ছেলে, সেও যদি বলে আমি 1 বিঘে বিক্রি করে দিই, 1 বিঘে নিয়ে আবার ভাগ করবে নেবে। কিন্তু ওয়াফ করে যাবার মানে ওই 4 বিঘে আমার আব্বা রেখে গেলেন, ও যত বংশধর আসবে ওই 4 বিঘেই থাকবে, এরা সেখান থেকে উৎপাদিত ফসল পেতে পারেন বা যেটা ইনকাম হবে সেটা ভাগ করে নেবে। অর্থাৎ তাহলে আর বিক্রি করার জায়গা থাকলো না। ওন্দার রাস্তার ওপরে, হাইওয়ের ওপরে 1 বিঘে জায়গা আছে, আপনি কিনেছেন অনেক কষ্ট করে, আপনি কি মনে করলেন অফ করে দিয়ে চলে যায়? ওয়াকফে আওলাদ, আমি ধর্মের নামে বলছি না, ওয়াকফে আওলাদের রাস্তাও বন্ধ করে দিচ্ছে। কেন অফ করে দেবেন? যে আমার ছেলে, তার ছেলে, তার ছেলে এটা বিক্রি আর করতে পারবে না, যা ইনকাম হবে তার থেকে পাবে, ফায়দা পাবে, কিন্তু বিক্রি করতে পারবে না। এই জন্য অনেকে অফ করে। সেই রাস্তাটা মোদিজি বন্ধ করে দিল। বুঝতে পারছেন? তাহলে এবার আমি প্রশ্ন করবোই স্বাভাবিকভাবে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আমি একজন সচেতন নাগরিক, তাহলে আমার প্রশ্ন, তাহলে আমার দেবত্ব সম্পত্তি, হিন্দু ধর্মের দেবদেবীর নামে যে সম্পত্তি উৎসর্গ করা হয় তাকে দেবত্ব সম্পত্তি বলে। বা খ্রিস্টানরা যিশুর নামে বা আপনার গির্জার নামে সম্পত্তি উৎসর্গ করতে পারে। তো খ্রিস্টান যদি চায় গির্জার নামে সম্পত্তি দেবে, তাকে কি 5 বছর ধরে প্র্যাকটিসিং খ্রিস্টান হতে হবে? এই আইন আছে না? আমার হিন্দু ভাই যদি চায় বাঁকুড়া জেলার বিখ্যাত মন্দির, সেই মন্দিরের নামে আমি 2 কাঠা জায়গা দেবো, তাকে কি 5 বছর ধরে হিন্দু হতে হবে? এরকম আইন আছে? এই জন্যই তো আমরা বিরোধিতা করছি। যেখানে সংবিধান ইকুয়ালিটির কথা বলেছে, সম অধিকারের কথা বলেছে, মুসলমান যদি ধর্মের নামে বা তার সন্তানদের নামে সম্পত্তিকে অফ করতে চায়, আপনি 5 বছর কেন আনলেন? এই জায়গায় তো আমরা বিরোধিতা করছি। এর উত্তর দিতে পারবে আপনার এলাকার যিনি বিধায়ক আছেন? পারবে না। ওই যখন পারবে না শুধুই বলবে পুরুষোত্তম রাম ঠাকুরের নামে 2 স্লোগান দিয়ে পালাবে, কেটে পড়বে। উত্তর নেই এদের কাছে। প্রশ্ন করছে, উত্তর নেই, শুধু পুরুষোত্তম রাম ঠাকুরকে সামনে এসে দাঁড় করিয়ে দেবে। আমরা অবশ্যই তাকে রেসপেক্ট করি, কারণ তিনি প্রজাহিতৈষী ছিলেন, প্রজাদের জন্য তিনি তার সংসারকে ত্যাগ করে দিয়েছিলেন। আর এরা তার নাম নিয়ে মানুষকে ভোগ করছে, মানুষকে খুন করছে। আমরা কেন এর বিরোধিতা করছি? আচ্ছা, আপনাদের এখানে পুরাতন কবরস্থান কোথায় আছে? পুরাতন মসজিদ কোথায় আছে? পুরাতন ঈদগাহ কোথায় আছে? হ্যাঁ, কত বছরের? হ্যাঁ, 300 বছরের। আমি দায়িত্ব নিয়ে বলছি, কাগজ বার করতে পারবেন না আপনারা। আমি এখানে বলে যাচ্ছি, দায়িত্ব নিয়ে বলছি, কাগজ বার করতে পারবেন না। কেন কাগজ বার করতে পারবেন না? কারণ এটাও আছে। কারণ উঠে দাঁড়াও, তুমি উঠে দাঁড়াও। এই লোকের দাদু হয়তো সম্পত্তিটা দিয়ে গেছে, আর এই লোকের দাদুরা তখন, এই লোকের প্রচুর জন্য বলছি, এই লোকের দাদুর প্রচুর সম্পত্তি ছিল। কি বললো? এই অমুক অমুক অমুক, তোরা ওই জায়গাটায় কবরস্থান করবি, দিয়ে দিলাম, মুখে অফ করে দিল। আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম, তোরা তোর ছেলে পুলে যা হবে কে কবরস্থান করবি, হয়ে গেল তো। কাগজ করেনি, কিন্তু ইনার দাদুর জায়গাটা ছিল, ইনার দাদুর নামে কাগজ আপনি পাবেন, কিন্তু দিয়ে দিল। এবার কবর দিয়ে আসছেন, এই লোকের দাদু বা কারো দাদু কি বললো? ওই জায়গাটাতে তোদের ঈদগাহ নামাজ পড়তে অসুবিধা হয়, ওইখানে ওই তোমার যে 1 বিঘে মাঠের জায়গাটা আছে, তোরা ঈদগাহ করে নিবি যা। এবার সেই বংশ পরম্পরায় তো ঈদগাহ করে আসছে, কেউ কি কাগজ করেছি? এইটা মোদির নজরে পড়েছে। এই যে এই দানটা মোদির নজরে পড়েছে, কি ওই সম্পত্তিটা আমার লাগবে। সারা ভারতবর্ষে 8 লক্ষ একর ওয়াকফ সম্পত্তি আছে, তার মধ্যে 50% প্রায় 4 লক্ষ একর সম্পত্তি আমার বাপ দাদুরা বলেছে
এই তুমি এটাই কবর দেবে, ওটাই মসজিদ করবে, এটা ঈদগার জন্য দিয়ে দিলাম, এই জায়গাটা থেকে যা ইনকাম হবে ওই যে মক্তবটা চলে তার জন্য হবে, এইভাবে দেওয়া আছে 50% সম্পত্তি। মোদি নতুন আইন নিয়ে এসে কি বলছে, এটাকে ওয়াক বাই ইউজার বলে বা মৌখিক ওয়াকফ বলা হয় বা মৌখিক দান বলা হয়। মোদি নতুন আইন নিয়ে এসে কি বলছে, ওয়াক বাই ইউজার অবৈধ। আচ্ছা ভাই, এবার কি বলছে অবৈধ, যেটা পুরাতন আমল থেকে দান করে আসছে সেটা থেকে অবৈধ। উনি যদি বলতেন যে এই 2025 সালে আইন তৈরি হচ্ছে, নতুন আইনে বা আইনের সংশোধনীতে এই ওয়াক বাই ইউজারটা অবৈধ আজ থেকে, তাহলে মেনে নেওয়া যেত যে এবার যখন যাক ভাই দান করবে, মুখে আর করবে না, রেজিস্ট্রি করে দান করবে। কিন্তু তা না করে মোদি কি করছে, পুরোই 300 বছরের তোমার যে কর্মস্থানটা আছে এইটাকে নেওয়ার জন্য 300 বছর আগে যে তোমার দাদুরা দান করে গেছে সেটাকে কেড়ে নেওয়ার জন্য এই আইন নিয়ে এসেছে। এবার বলা হোক মৌখিক দান ভারতবর্ষে বৈধ কি অবৈধ। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 সালে ওই আইন অনুযায়ী মৌখিক দান বৈধ। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 ওই আইন অনুযায়ী মৌখিক দান বৈধ। এবং শুধু তাই নয়, 2000 সালে সুপ্রিম কোর্টের মামলাতে রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট মৌখিক দানের পক্ষে। তাহলে আপনার আমার বাপ দাদুরা যে দানটা করে গিয়েছিল সেটা আইন অনুযায়ী তো বৈধ, বৈধ দান করে গিয়েছিল, কিন্তু মোদির এখন এসে এটাকে অবৈধ ঘোষণা করে ওটাকে নেওয়ার চেষ্টা করছে। এই লড়াই আমাদের, এই লড়াই আমাদের। সুপ্রিম কোর্টে আমি মামলা করতে গিয়েছি, তোমার এখানে কোনো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যায়নি, নওশাদ সিদ্দিকী মামলা করেছে, সুপ্রিম কোর্টে প্রশ্ন করেছে। এবং এই প্রশ্ন যখন করতে স্টে দেওয়ার আগেই কেন্দ্র সরকার বলে দিয়েছে এই বিষয়টা আমরা একটু হাত দিচ্ছি না। লড়াইটা আমাদের এখানে তো, যে আপনি আইন তৈরি করে মুসলমানদের ভালো বলতে চাইছেন না মুসলিমদের রেখে যাওয়া পূর্বপুরুষের সম্পত্তিকে আত্মসাৎ করতে চাইছেন। মুসলমানদের ভালো বললেও হাতির দেখানো দুটো দাঁত দেখাচ্ছে, যেটা সামনে থাকে গো ওটা দিয়ে আর কি খায়, জীবনের দাঁত কোথা আছে, ভেতরে রাখা আছে, ওইটা দেখাচ্ছে না। তাই আমি আপনাদের বলবো এই লড়াই একদিনের লড়াই নয়। এই পুলিশ চলে আসলাম, একটা প্রতিবাদ সভা করে দিয়ে চলে গেলাম, আন্দোলন শেষ হয়ে গেল, এই একদিনের লড়াই নয়। এই আইনকে প্রত্যাহার করানোর জন্য আমাদেরকে মাঠে ময়দানে থাকতে হবে, শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়াতে দীর্ঘদিনের আন্দোলন চালিয়ে যেতে হবে এবং আইনি লড়াই দিল্লির সুপ্রিম কোর্টেও লড়ে যেতে হবে। এটা মাথায় রাখবেন। কদিন আগে ব্রিগেড হচ্ছিল, অনেক বিতর্ক হ্যান ত্যান, ব্রিগেডও আমাদের করতে হবে ভাই, ব্রিগেডও করতে হবে। আগামী দিনে ব্রিগেড হবে, আপনাদেরকেও যেতে হবে। যাবেন তো ভাই? কারা যাবেন একটু বলুন তো? যেতে হবে, মহিলা পুরুষ নির্বিশেষে যেতে হবে এবং অবস্থান বিক্ষোভ কলকাতায় হবে আগামী দিনে, সেখানেও আপনাদেরকে যেতে হবে। তবে হ্যাঁ, মাথায় রাখবেন একটা জিনিস, এটা শুধু মুসলমানদের ধর্মীয় সমস্যা নয়, এটা চাইছে মোদি, চাইছে আপনার এলাকার বিধায়কেরা, চাইছে শুভেন্দু অধিকারী, যেটা মুসলমানদের সমস্যা হোক বলে দেয়, তাহলে মুসলমানরা লড়াই করুক আর নারেক তকবীর আল্লাহ একবার দিয়ে ওয়াকাব বাঁচাও জিন্দাবাদ বলুক। একদম ওই চক্করে পড়বেন না। যখনই আপনি মুসলমানদের ইস্যু বলবেন, এটা আপনি আপনার পাশে আশিভাষী ভাইকে পাবেন, ভাই দলিত ভাইকে পাবেন, হিন্দুকে পাবেন। এটা মুসলমানদের ধর্মীয় সম্পত্তিতে আঘাত দিচ্ছে, ঠিক কথা, অস্বীকার করার জায়গা নেই, কিন্তু সাথে সাথে এটাও মাথায় রাখবেন কি সংবিধানের উপর আঘাত দিচ্ছে। সংবিধানের 16D সম্ভবত আছে বা 26 নম্বর আর্টিকেলে দেখবেন, ওখানে প্রত্যেকটা ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ কিভাবে এগিয়ে নিয়ে যাবে সমস্তটাই সেই ধর্মের মানুষের উপরে অধিকার দিয়েছে, এখানে সেটা আঘাত দিচ্ছে। এর বিরুদ্ধে আমরা, তাই এটা সংবিধানের আইনের উপরে আঘাত দিচ্ছে, আর্টিকেলের উপরে। আমাদের লড়াইটা সংবিধানকে বাঁচাবার লড়াই, এটা মাথায় থাকবে তো ভাই? এটা মাথায় রাখতে হবে। যে কেউ প্রতিবাদ করতে পারে, কিন্তু প্রতিবাদটা কিভাবে করতে হবে? শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে। এবার শেষে একটা কথা বলি, এই 26,000 চাকরি বাতিল, 26,000 চাকরি বাতিল, এই দোষ কার? এই রাজ্য সরকারের দোষ। ও দুর্নীতি করেছে, অন্যায় করেছে, অবৈধ পন্থা অবলম্বন করে টাকা দিয়ে
যারা পরীক্ষা দেয়নি, যারা পাস করতে পারেনি তাদেরকে ঢুকিয়ে দিয়েছে। ভেবেছিল এটা চলে যাবে, কিন্তু সুপ্রিম কোর্ট বারবার বলেছিল রাজ্য সরকারকে যে কজন বৈধ কজন অবৈধ পৃথকীকরণ করে দিতে, কিন্তু রাজ্য সরকার পৃথকীকরণ না দেওয়ার ফলে 26,000 লোকের চাকরি বাতিল করেছে। এই 26,000-এর মধ্যে আমি মনে করছি, আমার ধারণা বাড়তেও পারে কমতেও পারে, প্রায় 12 থেকে 15,000 মানুষ কিন্তু তারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, আপনার আমার বাড়ির ছেলে। কিন্তু আজকে দুর্ভাগ্য আমাদের, দেখুন কি পরিস্থিতি, যারা মেধার পেয়েছে তাদেরকেও যেন আমরা সন্দেহ চোখে দেখছি। অনুরোধ করছি তাদেরকে সন্দেহ চোখে দেখবেন না, তাদের থাকবেন, তাদেরকে শক্তি যোগাবেন, তাদের হয়ে লড়াই হবে, তারা মাঠে ময়দানে থাকবে। রাজ্য সরকারকে বাধ্য করতে হবে, পৃথকীকরণ করতে হবে। রাজ্য সরকারই জানে কার কাছ থেকে টাকা নিয়ে বা অবৈধ পন্থা অবলম্বন করে অযোগ্যগুলোকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছে। অবিলম্বে আমরা আওয়াজ তুলবো যোগ্যদের হয়ে, যে অবিলম্বে যারা অবৈধ পন্থা অবলম্বন করে যাদেরকে শিক্ষক নিয়োগ করিয়েছিলেন সে অবৈধগুলোকে বাদ দিন, তাদেরকে জেলের মধ্যে রাখুন প্রয়োজনে। যারা বৈধ পন্থা অবলম্বন করে মেধার ভিত্তিতে, সেই রাম কাকার ছেলে হতে পারে, সনাতন কাকার ছেলে হতে পারে, আব্দুল মালিকের ছেলে হতে পারে, বা ফতেমা বোন হতে পারে, দেখার দরকার নাই। অবৈধ পন্থায় যারা চাকরি পেয়েছে তাদেরকে আবার মাথা উঁচু করে তাদেরকে বরণ করে স্কুলের মধ্যে পাঠানো হোক। এই দাবি আমাদেরকে তুলতে হবে। আর এই দাবিটা কিন্তু দেখবেন শুভেন্দু বাবুরা তুলবে না, এই দাবিটা আপনার অন্যার বিধায়ক তুলবে না, অন্যার বিধায়ক জোর গলায় বলবে না যে এই দুর্নীতির সাথে যারা যুক্ত আছে তাদের সব কটাকে ধরে জেলের মধ্যে ভরবো, এ বলবে না। কারণ দুর্নীতির সাথে কারা যুক্ত? বর্তমান শাসক দল। এই বর্তমান শাসক দলকে জেলের মধ্যে পূর্বে বিজেপি মনে হয় আপনাদের? আপনাদের মনে হয়? মা যার গর্ভে তৃণমূলের জন্ম, ছেলে যতই খারাপ হোক না কেন মা কিন্তু ছেলেকে ছেলের মতোই ভাসবে। এই তো আমার বাঁদিকে মায়েরা আছে, দূরে মায়েরা আছে, মায়েরা ছেলে যতই খারাপ হোক না কেন, ছেলে যতই বদ হোক না কেন, ছেলে যতই বদমাস হোক না কেন, রাগ করলো ছেলের জন্য মায়ের একটা বুকে আলাদা জায়গা নাই। সেই তৃণমূলের জন্ম তো বিজেপির গর্ভে, বিজেপির হাত ধরে এই আপনার যে বিধায়ক, এই এদের হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে 1998 সালে। আমি বলছি রেকর্ড করে রাখুন, আমি বলছি রেকর্ড করে রাখুন। আমি ভুল বললে আমার নামে কিন্তু তৃণমূল কেস দিতে ছাড়বে না, মাথায় রাখবেন। তৃণমূলের জন্ম কার হাত ধরে? বিজেপির হাত ধরে। সেই বিজেপি মনে হয় তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে? যদি লড়াই করতো তাহলে আমার বোন, আপনার আবার বাড়ির মেয়ে, সেই সোদপুরের তিলোত্তমা, যাকে হসপিটালের মধ্যে খুন করে রেপ করিয়ে তাকে মেরে দিল, খুন করলো, তার বিচার এতক্ষণ হয়ে যেত। যারা যারা যুক্ত তাকে ধরে নিত। সিবিআই বলছে নাকি 54 থেকে 55 জন ওই টিভিতে ঘোরাফেরা করছিল, দেখতে পেয়েছে, কিন্তু সিবিআই তাদেরকে চিনতে পারছে না তারা কারা। হতে পারে দিল্লি থেকে এসেছে তো সিবিআই, ওই জন্য এখানকার মানুষকে চিনতে পারছে না। আর চিনার জন্য সহজ পন্থা কি? পেপারে অ্যাড দিয়ে দাও, টিভিতে খবর চালিয়ে দাও, সোশ্যাল মিডিয়ায় ওই মুখগুলোকে গোল গোল করে ছেড়ে দাও। যে সিবিআই দাবি করবে যে এই কজন 40 থেকে 50-55 জন কারা, এদের ঠিকানাগুলো একটু বলে দিন তো, আমরা জিজ্ঞাসাবাদ করব। করেছে ভাই? করলে তো দিদিমণির দলের অনেক নেতার ছেলেরা, অনেক নেতার মেয়েরা ফেসে যাবে, আর দিদিমণির দলের নেতার ছেলে মেয়ে ফেসে যাবে। শুভেন্দু বাবুর তো একটু বুকে চিনচিন করবে ভাই, আপনাদের বিধায়কের তো একটু বুকে চিনচিন করবে। আপনার বিধায়ক একবার জোর গলায় বলুক, এই কথা অন্তত বলতে বলুন যে তিলোত্তমাকে যে খুন করেছে, ওই সময় তিলোত্তমার সাথে যারা ডিউটি করছিল সেই সমস্ত ডাক্তারকে একবার অন্তত জিজ্ঞাসা করা হোক কিভাবে খুন হলো। এতটুকু কথা আপনার বিধায়ক বলতে পারবে না, কারণ আপনার বিধায়ক যদি এবার কথা বলে দিল্লি থেকে সামনে বারে টিকিটটা কেটে দেবে যে তুমি আমার দিদির সম্পর্কে বাজে কথা বলছো। হ্যাঁ, বুঝতে পারছেন তো? এরা তলে তলে মিলে একাকার হয়ে আছে, আর আপনার আমার পাড়াতে ও হিন্দু আমি মুসলমান করাচ্ছি। বুঝতে পারছেন না? ক্ষতি হচ্ছে কার? বলছে হিন্দুর ভালো চাই। যদি হিন্দুর ভালো চাই আপনার বিধায়ককে বলুন এই পেট্রোল পাম্পে গিয়ে তেল নিলে যে হিন্দু তার 50 টাকা ডিসকাউন্ট তার জন্য হবে, বা 50 টাকা লিটার কিনবে, আর মুসলমান হলে 100 টাকা। পারবে করতে? ই বলছে হিন্দুর ভালো চাই, হিন্দুকে বাঁচাতে এসেছে। তাহলে বলতে বলুন গ্যাসের যে 50 টাকা করে দাম রিসেন্ট বাড়ালো, ওটা শুধু মুসলমানরাই বাড়িয়ে দেবে, হিন্দুরা দেবে না। বলতে বলুন তো, পারবে? হিন্দুকে বাঁচাতে এসে না হিন্দু বেঁচেছে। আর 2011 সালে মুসলমানকে বাঁচাতে আপনার দিদি এসেছিল, যে এখন আপনাকে দিল্লি যাওয়ার রাস্তা দেখাচ্ছে, সে 2011 সালে বলেছিল কি মুসলমানদের আমি ভোট দাও, আমি মুসলমানদের বাঁচাবো। বাঁচানোর প্রমাণ হচ্ছে এইটাই তো, আপনার হাই স্কুল সামনে। এত বড় একটা হাই স্কুল, এত বড় বিল্ডিং, 3টে টিচার। আপনারাই বলছেন তো ভাই, আমি বলছি না। আমি শুনেছিলাম 5টা, এখনো বলছেন 3টা। তাহলে বুঝতে পারছেন মুসলমানকে কেমন বাঁচানো হচ্ছে।
মুসলমানরা পড়লেই তো বাঁচবে, মুসলমানরা যত পড়াশোনা করবে তত বাঁচবে, মাথা তুলে বাঁচবে তত। এরা চায় না মুসলমানরা মাথা তুলে বাঁচুক। শুধু মুসলমান নয়, এরা চায় না দলিত যে আছে সে মাথা তুলে বাঁচুক, এরা চায় না আদিবাসী যে আছে মাথা তুলে বাঁচুক। আপনার এই বাঁকুড়া জেলার কথা বলছি, যেখানে আদিবাসী ছেলে মেয়েরা বেশি থাকে, যেখানে দলিত ছেলে মেয়েরা বেশি থাকে, আর যেখানে এই মুসলমান ছেলে মেয়েরা বেশি থাকে, সব স্কুলগুলোতে গিয়ে দেখুন শিক্ষক নাই। যেমন পুলিশ হলে মুসলিমরা একটু বেশি থাকে, চলে যান আদিবাসী অধ্যুষিত এলাকাতে, ওখানেও গিয়ে দেখবেন স্কুল আছে, শিক্ষক নাই। কারণ আদিবাসী ছেলে মেয়েরা যদি শিক্ষিত হয়ে যায়, যদি প্রশ্ন করতে শুরু করে দেয়, সমস্যা তো বেশি। মুসলমান ছেলে মেয়েরা যদি শিক্ষিত হয়ে যায়, প্রশ্ন করতে শুরু করে দেয়, তাহলে সমস্যা তো বেশি। দলিতরা যদি শিক্ষিত হয়ে যায়, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যায়, প্রশ্ন করবে, উত্তর দিতে পারবে না, সমস্যা হয়ে যাবে। তাই ওদেরকে আগে কি প্রশ্ন করার মতো জায়গা থেকে এদেরকে শেষ করে দাও। কি হবে? শিক্ষা না থাকলে ভাই প্রশ্ন করতে পারবেন? তো এই জন্য এদের কল। আর এরা, আরে আপনাদের ওন্দার যিনি বিধায়ক আছেন, ইনি হিন্দুর ভালো চান, আদিবাসীর ভালো চান, দলিতের ভালো চান। কিন্তু এই দলিতের ভালো কিভাবে চাই? শুধু জয় শ্রীরাম বলে বলে ভালো হয়ে যাবে। তাই যদি ভালো হয়ে যায়, অন্তত একটা আদিবাসী গিয়ে পেট্রোল পাম্পে বলুন জয় শ্রীরাম, যা 50 টাকায় তেল দাও, তো দেবে, পিটিয়ে তাড়িয়ে দেবে একদম। ও জয় শ্রীরাম বলবে, আর তোমার ভোটটা বাড়িয়ে তোমার ছেলে মেয়েকে বিদেশে পড়ানোর ব্যবস্থা তুমি করবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ভাই, যে আমি হিন্দু, আমি দলিত, আমি মুসলমান, আমি বুঝি না, আমি মানুষ, আমি নাগরিক, আমি আমার অসুস্থ, আমি আমার ব্লক বা আমার জেলাতে গিয়ে যাতে আমি সুস্থ হতে পারি, ট্রিটমেন্ট করে দিতে হবে সরকারকে। এই দায়িত্ব সরকারকে নিতে হবে। এইটা আমাদেরকে ডিমান্ড রাখতে হবে, এটার দিকে এগিয়ে যেতে হবে। আমি ভারতের নাগরিক, পশ্চিমবাংলার অধিবাসী, আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হব। এই বাঁকুড়া জেলায় এই ধরনের ইউনিভার্সিটি তৈরি করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে, যে বাঁকুড়া জেলা থেকে যেন আমি আমার ডিগ্রিটা অর্জন করতে পারি। ওই নামকা আসতে বাঁকুড়া ইউনিভার্সিটি দিয়ে রাখলে হবে না। আছে তো নাকি একটা? সব ডিপার্টমেন্ট আছে তো? বাঁকুড়া মেডিকেল কলেজ নামে দিয়ে দিয়েছে, সব ডিপার্টমেন্ট আছে। বাঁকুড়ার মানুষকে এখন কলকাতাকে গিয়ে ট্রিটমেন্ট করতে হচ্ছে কেন ভাই? আমি আপনাদের কথা বলে শেষ করব। আমার উপরে রাগ কেন জানেন? এই জায়গাতেই যে নওশাদ সিদ্দিকী সব বলার কি আছে, এই কথা বলে শেষ করে দেবো। আচ্ছা আপনারা বলুন, বাঁকুড়া থেকে এই আমার এক ভাই সিমলাপালের আমার দায়িত্বশীল, ও ডায়ালিসিস করতে কোথায় গেছে? কলকাতায়। তাহলে এখানে ডায়ালিসিস করার সেরকম পরিস্থিতি নাই। আমার দলের একজন কর্মী, দায়িত্বশীল কর্মী গিয়েছে, কিছু করার নেই, এখানে পরিস্থিতি নেই। আমি আপনাদের বলি, একটা আরজি করের মতো যদি হসপিটাল বাঁকুড়াই হতো, বাঁকুড়ার মানুষ কি আর আরজি করে যেত? একটা পিজি হসপিটালের মতো হসপিটাল যদি বাঁকুড়াই হতো, বাঁকুড়ার সিমনাপালের লোকটি আর পিজি হসপিটালে যেত? চিত্তরঞ্জনের মতো হসপিটাল যদি এই বাঁকুড়া জেলায় হতো, তাহলে এখানকার মানুষ কি আর কলকাতায় যেত? না কল্যাণী এমসের মতো হসপিটাল যদি এখানে হতো, এখানকার মানুষ ওখানে যেত? ওখানে গেলে দুটো তিনটে ক্ষতি কি, দিন আনে আপনার দিন আনে দিন খান। একদিন যাওয়া মানে দুটো দিন শেষ কি একটা দিন শেষ, অর্থাৎ সেই 300 টাকাটা গেল, রোজ 300 টাকা গেল, আবার গাড়ি ভাড়া 300, 600-700 টাকা এক্সট্রা খরচ হয়ে গেল। ওটা গিয়ে আপনি এখানে কোতলপুরে হতো, বিষ্ণুপুরে হতো, বাঁকুড়ায় হতো, তাহলে 100-200 টাকায় কাজ মিটে যেত। বিকালে যেতেন, কাজ মিটিয়ে সন্ধ্যাবেলায় ট্রিটমেন্ট করে রাতের মধ্যে আবার চলে আসতেন, তারপরের দিন আবার কাজ করতে পারতেন, তাই তো? কিন্তু তা না করে কি করছে, কলকাতায় ছুটে যেতে হচ্ছে। কেন ভাই? আপনাদের বলে রাখি, কল্যাণী এমস নাম শুনেছেন তো? কল্যাণীতে হচ্ছে নতুন এমস সেন্ট্রালের। আপনি বাঁকুড়ার যে সৌমিত্র খাঁকে আছে, আপনাদের এলাকার এমপি নাকি? হ্যাঁ, এতে এলাকার এমপিকে বলবেন, চিঠি লিখে দেবেন যে এই বাঁকুড়া লোকসভার মধ্যে একটা এমস তৈরি করতে। 1000 কোটি টাকার প্রজেক্ট। আমাদের এবারে হেলথ বাজেট কত টাকা জানেন? পশ্চিমবাংলার 25,000 কোটি টাকা। 25,000 কোটি টাকা এবারে আপনাদের স্বাস্থ্য পরিষেবার জন্য সরকার বরাদ্দ করেছে। তাহলে আপনাদের নিশ্চিতভাবে ওষুধ কিনে খেতে হবে না, ইঞ্জেকশন কিনে নিতে হবে না, সেলাইন কিনে নিতে হবে না, ব্যান্ডেজ কিনে নিতে হবে না, সবটাই ফ্রিতে পাবার কথা, কিন্তু তাও পাচ্ছেন না। আমি ওগুলোও তো ছেড়ে দিচ্ছি। আমার দাবি, আর আমরা যদি ক্ষমতায় কোনোদিন আসতে পারি, আপনাদের বলে রাখছি, প্রতি বছর একটা করে আরজি কর তৈরি করব বিভিন্ন দূরে দূরের জেলাগুলোতে। প্রতি বছর একটা করে এমস তৈরি করবে। এই ধরনের এমস যদিও সেন্ট্রাল গভর্নমেন্টের মানে ক্যাটাগরি, প্রতি বছর আমরা ক্ষমতায় আসলে বলে যাচ্ছি, ওয়াদা করে যাচ্ছি, এই বাঁকুড়া, বীরভূম, ওইদিকে শিলিগুড়ি, কুচবিহার, দিনাজপুর এবং সুন্দরবন প্রত্যন্ত এলাকাতে আপনারা মিলিয়ে নেবেন, প্রতি বছর একটা করে পিজি হসপিটাল আমরা তৈরি করব, যে ওই জেলার মানুষ ওখানেই ট্রিটমেন্ট করবে, কলকাতায় যেতে হবে না। এটাই তো তফাৎ ওদের সাথে আমাদের উপর রাগ কেন? যে গ্রামের মানুষ শহরে যদি না যায়, তাহলে শহরের বাবুদের তো সব বিজনেস বন্ধ হয়ে যাবে।
বড় বড় রেস্টুরেন্ট হোটেল খুলে রেখেছে, তুমি যাবে ওখানে খাবে, ওদের ইনকাম হবে, ওই জন্য তোমাকে হাতে না পেরে বলছে পাতে মারছে। তাই আমরা গ্রামের মানুষ, শহরের মানুষ সবাইকে সমান গুরুত্ব দেব। গ্রামের মানুষ যাতে না শহরে গিয়ে ট্রিটমেন্ট নিতে হয়, গ্রামেই যাতে ট্রিটমেন্ট নিতে হয়, জেলার মানুষকে জেলাতেই যাতে ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা বছরে বছরে SSKM তৈরি করব, RG কর তৈরি করব, চিত্তরঞ্জন তৈরি করব, পিজির মতো হসপিটাল তৈরি করব। আপনারা যদি আমাদের সাথ দেন, তা 2026 সাল আসছে, আমাদেরকে শপথ নিতে হবে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। সে ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য এখনই আমি নিয়োজিত আছি, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলছি, যারা বড় রাজনৈতিক দল তাদের সাথে এবং ছোট ছোট যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সবার সাথে কথা বলে ঐক্য তৈরি করার চেষ্টা করছি। 2026 সালে একদিকে বিজেপি তৃণমূল থাকবে, আর অপরদিকে বিজেপি তৃণমূলকে হারানোর জন্য সমস্ত শক্তিকে এক জায়গায় করব। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ও বিজেপি ও তৃণমূলের লড়াই হবে। আশা করছি আপনাদের মূল্যবান ভোট ও বিজেপির পক্ষে আসবে, অর্থাৎ আমাদের পক্ষে আসবে, ও তৃণমূল অর্থাৎ আমাদের পক্ষে আসবে। আমরা সহজেই বিজেপি তৃণমূলকে হারিয়ে এখান থেকে দিল্লিগামী ফ্লাইট ধরিয়ে তাদেরকে পাঠিয়ে দেবো। হবে তো ভাই? আর নাহলে ভোট নেবে আপনার, আর আপনার বিপদে বলবে যাও দিল্লিকে প্রতিবাদ করো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনুরোধ, আপনাদের রাজনৈতিক মারামারি হানাহানিতে জড়াবেন না। আর একটা কথা বলে যাচ্ছি, আমার কানে কিছু খবর এসেছে যে আমাদের দলের মধ্যে থেকেও কেউ নাকি দুর্নীতির সাথে যুক্ত। তো বলে যাচ্ছি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, দুর্নীতির তদন্ত হচ্ছে। তদন্ত যদি সত্য প্রমাণিত হয়, আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি, সেইগুলোকে দল থেকে বাদ করে দেবো। কথা দিয়ে যাচ্ছি, কোনো কাউকে বাদ দেবো না, রেহাই করব না, দুর্নীতিকে রেহাই করব না, বলে যাচ্ছি, দল থেকে বার করে দেবো। তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষ, আর গুটি কয়েকটা দিন আমাদের দিন, ছাড় পাবে না কেউ। ধন্যবাদ, আপনারা আস্তে আস্তে বিদায় নিন। এর মধ্যে কেউ ঢুকবে না। মিডিয়ার বন্ধু কটা কোশ্চেন আছে, মোবাইল দেখা ধরো, মিডিয়া বন্ধুর কটা কোশ্চেন আছে, কোশ্চেনের উত্তর। এর মধ্যে কেউ ঢুকবে না, হাত ধরার প্রয়োজন নেই, এর মধ্যে কেউ ঢুকবে না। कोई ना घुस पाए इसके अंदर है, इसको हटाओ, आप छोड़ो।